উপজেলা নির্বাচন নিয়ে প্রার্থীদের দৌড়ঝড় শুরু হয়েছে এবং পেকুয়া উপজেলার মধ্যেও এটির ব্যতিক্রম নয়। আজকে প্রথমে স্বাগত জানাচ্ছি, আমি আসিফুজ্জামান সাজিন আপনাদের সাথে আছি নির্বাচনী আলাপে। এবং আজকে আমার সাথে আছে পেকুয়া উপজেলা থেকে যিনি নির্বাচন করছেন, হয়তো কারো কাছে নতুন চেহারা, তবে তিনি বলছেন তিনি কাজ করে যাচ্ছেন শুরু থেকেই। আমরা আজকে এসেছি মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীবের কাছে এবং আপনার কাছ থেকে আজকে আপনার নির্বাচন নিয়ে আপনার সাথে আমরা কথা বলবো এবং অজানা অনেক কিছু আমরা জানার চেষ্টা করব। আজকে প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নির্বাচনী আলাপে। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ জানাই, টিটিএনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আমার পেকুয়াবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, সচরাচর আমরা যে প্রশ্নটা করে থাকি যে নির্বাচন করার পেছনে আপনার কারণটা কি, কেন আসলে নির্বাচনে এসেছেন? আমার আসলে নির্বাচনে আসাটা গত কয়েক মাস ধরে একটা গ্রাউন্ড ওয়ার্ক করছি আমি। সেটা হলো একটা বিশেষ কারণ, আমি তো গত 17 বছর ধরে এলাকার সঙ্গে সম্পৃক্ত। আমি দেশে থাকি বা দেশের বাইরে থাকি, আমার ব্যবসার কারণে হোক, কিন্তু আমি এলাকার মানুষের সাথে সম্পৃক্ত একজন মানুষ। আপনি পেকুয়াতে সাধারণ মানুষের সাথে যদি কথা বলেন, আমাকে চেনে কিনা সজীব, উনি কত আওয়ামী লীগের নেতা কাজ করেন কিনা, আমি যেখানেই থাকি আমার এলাকায় যদি একটা ঘরও পড়া যায় বা আমার এলাকার যদি একটা সন্তান পড়াশোনার জন্য ভর্তির জন্য একটা সমস্যায় থাকে বা আমার এলাকার একটা ছেলে চিকিৎসার সমস্যায় আছে, আমি দেশের বাইরে থাকলেও আমি সেই মানুষটাকে রেসপন্স করার চেষ্টা করি। তো যে বিষয়টা অনেকে বলে যে আমার সঙ্গে দেশের কানেকশন নেই বা আমি যোগাযোগ নেই, এটা কিন্তু ভুল কথা। আমি আমার শরীর অনুপস্থিত থাকলেও আমার হৃদয়, আমার সমস্ত মনন, আমার সমস্ত চেষ্টা, আমার যে অল্প স্বল্প আমি যাই ইনকাম করি, আমি সাধারণ মানুষের জন্য তাদের পাশে থাকার চেষ্টা করি। স্বাভাবিকভাবে আমার পেকুয়ার সাথে আমার কানেকশন শুরু থেকেই ছিল, 15-17 বছর ধরে ছিল, এখনও আছে ইনশাল্লাহ। পেকুয়া আমরা জানি অন্যান্য উপজেলার তুলনায় পেকুয়া কিছুটা পিছিয়ে আছে, এমনটাই বলছে ওখানকার যারা জনসাধারণ আছে, তারা অনেকগুলো সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। আপনার কি মনে হয়, আপনার দৃষ্টিতে পেকুয়া কেমন আছে এখন? পেকুয়া উপজেলা হয়েছে অনেক বছর আগে, কিন্তু পেকুয়াতে যে গুণগত পরিবর্তন, এগুলো আসলে গুণগত পরিবর্তন হয় নাই। কেন হয় নাই সেটা যদি আমি বলতে যাই, সেটার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের পেকুয়ার যে সমস্যাগুলো, যেমন আমাদের আপনারা দেখেছেন গত কিছুদিন আগে বন্যা হয়েছে, অনেক বড় বন্যা হয়েছে। বন্যা হওয়ার পরে কোনো রকমে একটা জোড়াতালি দিয়েই বিষয়গুলা বলা হয়, যখন বন্যা চলে যায় সবাই জিনিসটা ভুলে যায়। একটা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, কখন আমার এই বেড়িবাচ্চা করতে হবে এবং এটার জন্য সরকারের উচ্চ মহলে গিয়ে তদবির করতে হবে, বলতে হবে যে আমার শুষ্ক মৌসুমে এই জিনিসগুলো ঠিক করতে হবে। এটার জন্য যে একটা দাবি, গণদাবি করা, এই জিনিসটা স্থানীয় নেতৃবৃন্দরা আসলে আইডেন্টিফাই করতে পারে নাই। এবং আপনি বললে অবিশ্বাস, মানে আশ্চর্য হয়ে যাবেন, আমার পেকুয়াতে একটা সুন্দর একটা ফোয়ারা নাই, আমার পেকুয়াতে কোনো সুন্দর একটা স্থাপনা নাই, আমার পেকুয়াতে একটা সুন্দর লাইব্রেরি নাই, আমার পেকুয়াতে একটা সুন্দর একটা মসজিদ নাই, মডেল মসজিদ নাই। তো এখন মূলত এটা জাস্ট কোনো রকমের জোড়াতালিভাবে একটা আসছে, একটা আমার পেকুয়াতে এখন মারাত্মক রকম যানজট। কিন্তু এই পেকুয়ার মানুষ হচ্ছে সহজ সরল, খুব সাধারণ একজন মানুষ, যাদেরকে আপনি কোনো কিছু ছাড়া খুব সামান্য একটু সার্ভিস দিয়েও তাদের সুখী করতে পারবেন। কিন্তু এই জিনিসটা আমরা জনপ্রতিনিধি যারা কাজ করছেন তারা বারবার ব্যর্থ হচ্ছে বলেই আমাকে বাধ্য হয়ে এই নির্বাচনে আসতে হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। আপনার কি মনে হয় আসলে পেকুয়ার মধ্যে কোন জিনিসটার খুব বেশি পরিবর্তন প্রয়োজন? আপনি যেহেতু বলছেন আপনি 15-17 বছর ধরে আপনি পেকুয়া নিয়ে চিন্তা করছেন, পেকুয়ার মানুষের জন্য চিন্তা করছেন, আপনার কি মনে হয় যে পেকুয়ার মধ্যে এমন কোন বিষয়গুলোর প্রতি আপনার মনোনিবেশ করা উচিত যদি আপনি নির্বাচিত হন? আমি নির্বাচিত হলে আমি যে দুইটা বিষয়ের উপর আমি মনোনিবেশ করব, একটা হলো পেকুয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো, চাঁদাবাজি বন্ধ, সাধারণ মানুষের জায়গার উপর চাঁদাবাজি করা বন্ধ করা, দখল বেদখল বন্ধ করা, সাধারণ মানুষকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে পেকুয়াতে সেই জিনিসগুলো বন্ধ করে যেন পেকুয়াতে প্রবাসীরা বিনিয়োগ করতে পারে, পেকুয়ার অন্যান্য ইউনিয়নের মানুষজন পেকুয়ায় এসে থাকতে পারে সুন্দরভাবে, সেখানে বিনিয়োগ হয়। বাইরের বহির্বিশ্বের আমাদের ওখানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে নৌঘাটি হয়েছে, তার পারিপার্শ্বিক যে উন্নতি, সেই উন্নতির সোপানটি আমরা অনুভব করতে পারছি না। আমি এটাকে নিয়ে আমার বহুমুখী পরিকল্পনা আছে। আমি জানি না উপজেলা চেয়ারম্যান হিসেবে এত কিছু করা সম্ভব কিনা, তবে আমি চেষ্টা করব আমার ক্ষেত্রের বাইরে গিয়েও সামাজিক শক্তিকে পাশে নিয়ে বাংলাদেশে যতগুলো এনজিও আছে, উন্নয়ন সংস্থা আছে, তাদের সঙ্গে কমিউনিকেশন করে
কারণ আমি ওই কমিউনিকেশনসটা আমার ব্যক্তিগত পর্যায়ে আছে। এটা যদি আমি আমার উপজেলাতে আনতে পারি, আমি বিশ্বাস করি তারা আমার সঙ্গে কোলাবোরেশন করবে, অনেক ইনভেস্টমেন্ট সেখানে আসবে। তরুণদের যে ব্রেইন, তরুণদের যে মেধা, সেই জিনিসটা আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, যেন একটা আধুনিক পেকুয়া হয়, যেন একটু তারুণ্য বান্ধব, সবার জন্য একটা নতুন প্রজন্মের একটা পেকুয়া আমি করতে চাই। খুব ভালো স্বপ্ন আপনি দেখছেন, তবে জনসমাগমের মধ্যে সবসময় একটি প্রশ্ন বারবার উঠে আসছে, সেটি হলো আপনি তো থাকেন বাহিরে। আসলে কি কক্সবাজার উপজেলা নির্বাচিত হওয়ার পর পুনরায় যদি আপনি বাহিরে চলে যান, তাহলে আদৌ কি উন্নয়নটা হবে কিনা, এই প্রশ্নটা সচরাচর ওখানে উঠছে। আপনি কি বলবেন? আমি তো আপনাকে একটু আগে বললাম যে আমি বাইরে থাকলেও আমার জনগণের সঙ্গে আমার কানেক্টিভিটি আছে। আপনি যারা ওখানে নির্বাচন করছে, আমি শ্রদ্ধার সঙ্গে আমি কাউকে ছোট করতে চাই না। এখন কথা হচ্ছে, যারা ওখানে আছেন বা যারা ওখানে নেতৃত্ব দেন, তারা যে বিষয়টি রেসপন্স করে না, সেটা আমি কিন্তু বাইরে থেকে রেসপন্স করেছি। আমি না হলে কিন্তু নির্বাচনে দাঁড়ানোর চিন্তা করতাম না, বা আমার সঙ্গে জনগণের কানেক্টিভিটি না থাকলে। তারপরেও আমরা অবগতির জন্য জানাই, আমার বিজনেসটিতে যে স্টাফরা আছে আমি তাদেরকে বলে এসেছি, আমি মাঝে মাঝে হয়তো 2-3 মাস পরে একবার হয়তো একটু ট্যুরে যাব, কিন্তু আমি স্থায়ীভাবে পেকুয়ায় থাকার জন্য আমি অলরেডি আমার বন্দোবস্ত করেছি। আমার পরিবারও এখানে চলে আসছে, আমার গিন্নি চলে আসছে, আমার মেয়ে চলে আসছে, তারা এখানে আছে, তারা আমাদের সঙ্গে আমার সাথে থাকবে আজীবন। আমরা পেকুয়াতে যেন স্থায়ীভাবে থাকতে পারি, তার একটা বন্দোবস্ত আমি করছি। অবশ্যই জনগণ আমাকে 24/7 পাবে, এবং আমি এমন একটা সিস্টেম ডেভেলপ করব, আমাকে যদি কোনো কারণে ফোনে নাও পায়, সাথে সাথে এটা রেসপন্সিভ একটা টিম আমি গঠন করব, যাতে তাদের সমস্যার সমাধান হয়ে যায়। একটি বিব্রতকর প্রশ্ন করতে চাই, যে অনেক সময় কথা আসে যে শিক্ষিত মানুষের জন্য, ভদ্র মানুষের জন্য, নম্র মানুষ যারা আছে তাদের জন্য আসলে নির্বাচন বা এই ধরনের কাজগুলো তাদের জন্য না। ঝগড়াঝাটি করতে হবে, মারামারি করতে হবে। আপনি বিদেশ থেকে আসছেন, গ্রামের এই চিত্রটা আপনি কিভাবে আসলে সম্মুখীন হবেন? আসলে আমি বলি, আমরা পড়াশোনা করেছি, আমরা ভদ্র নম্র সবকিছুই ঠিক আছে, কিন্তু আমরা যখন অন্যায় দেখি সেটার কিন্তু আমরা প্রতিবাদ করি। তো আমাদের ওই ধরনের একটা চেহারা আছে। তো পেকুয়াতেও যারা সামাজিক শক্তি আছে তারা ভালো করেই জানে। আমার বাবাও আগে এখানে চেয়ারম্যান ছিলেন মংনামাতে। মংনামা, বৃহত্তর মংনামা, উজানটিয়া, রাজাখালী, মংনামা মিলে 3টা ইউনিয়ন মিলে আমার বাবা চেয়ারম্যান ছিলেন। আজকে 7টা ইউনিয়নের উপজেলা নির্বাচন হচ্ছে, ইউনিয়ন মিলে যেটা হচ্ছে। সো আমার কাছে মানুষজন পরিচিত। তো একটা বিষয় হচ্ছে, কেউ অন্যায় করলে আমরা কিন্তু ছাড় দিই নাই, কোনো কালেই কিন্তু পেকুয়াতে যারা অন্যায় করে তাদেরকে ছাড় দিই নাই। বিশেষ করে আমার পরিবার সাংবাদিকতার সঙ্গে জড়িত, মিডিয়া হাউস, আমি সবসময় তাদের সহযোগিতা পেয়েছি, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে যে মিডিয়া হাউস, TTN বলি বা যেই মিডিয়া হাউস বলি কক্সবাজারের, যারা পারিবারিকভাবে তারা আমাদের সঙ্গে সম্পর্কিত, আমি মিডিয়ার মাধ্যমে কিন্তু এদের অনেকের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, 1 নাম্বার। দ্বিতীয় কথা হলো সামাজিক শক্তি, আমি যেহেতু পেকুয়া থাকবো, আমরা সামাজিক শক্তি এগুলোকে প্রতিহত করব। প্রশাসনের যারা পজিটিভ, এখনকার আপনি চিন্তা করেন যারা OC ইওনো আসছেন, দে আর ভেরি এডুকেটেড পার্সন। তো এখানে মনে করার কোনো কারণ নাই যে একটা অশিক্ষিত বা অন্য কেউ যারা মানুষকে রাজনীতিতে আসবে তারা আমাদেরকে দমন করবে, এটার কোনো সুযোগ আসলে নাই। যদি আমার মধ্যে অসততা না থাকে, আমি যদি সৎভাবে রাজনীতি করতে পারি, আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকটা বিষয়কে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি এবং লড়াই করে আমরা তাদেরকে পরাজিত করতে পারি। আমরা এবার আপনার পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাই, যে নির্বাচিত হওয়ার পর বা নির্বাচন চলাকালীন আপনার পরিকল্পনাটা কি আসলে? আমার পরিকল্পনা হলো পেকুয়াকে গোছানো। পেকুয়া খুবই ম্যাসি একটা উপজেলা, খুবই ম্যাসি, খুব অগোছালো একটা উপজেলা। এটা গোছাবো আমি। আমার প্রথম পরিকল্পনা হচ্ছে, আমি 1 থেকে 2 মাসের মধ্যে পেকুয়া যেটা আপনার আছে, পেকুয়া বাজারের যে একটা যানজট হয়, ওখানে গেলে প্রত্যেকটা মানুষের 30 মিনিট থেকে 40 মিনিট কিন্তু বসে থাকতে হয়। আমি এখানে একটা পেট্রোল টিম আমি প্ল্যান করছি। পেকুয়া বাজার যদি সরানো সম্ভব হয় কোনো একটা স্পেসিফিক জায়গায়, সেটা আমরা চেষ্টা করব। আর যদি না হয় তাহলে আমরা একটা পেট্রোল টিম দেবো। পেট্রোল টিম যেন 24 ঘন্টা অথবা যে সময়টায় আপনার থাকে, যানজট থাকে, সেখানে যেন স্বেচ্ছাসেবীরা কাজ করতে পারে, এবং তারাও যেন একটা স্যালারি পায়, এবং তারা যেন প্রপারলি কাজ করতেছে, কোনো গাড়িকে দাঁড়াতে দেবে না। প্রথমে আমি যানজট নিরসন করব পেকুয়ার, এটা হলো প্রথম প্রায়োরিটি। দ্বিতীয় হলো পেকুয়াকে কিভাবে দৃষ্টিনন্দন করা যায়, এটার জন্য আমি কাজ করব। তরুণদের জন্য আমার একটা পরিকল্পনা আছে, কর্জে হাসানা। আমি সুদমুক্ত ঋণের একটা প্রচলন করার চিন্তা ভাবনা করছি। এটা মসজিদ ভিত্তিক এবং মন্দির ভিত্তিক হবে, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ওখান থেকে 20,000 থেকে 25,000 টাকা এরকম একটা সুদমুক্ত লোন দেওয়া হবে তরুণদের জন্য। যে তরুণরা ছোট একটা দোকান করতে চায়, ছোট্ট একটা স্টার্ট আপ করতে চায়, যেন সে দাঁড়াতে পারে, তাকে কোনো সুদ দিতে হবে না, সেই টাকাটা সে মসজিদ আবার ফেরত দেবে 1 বছরের মধ্যে। এরকম আমার কিছু সুন্দর সুন্দর পরিকল্পনা আছে, যেন তরুণরা কোনো কিছু ছোট একটা কিছু করতে পারে, সে একটা মাছ বিক্রি করতে পারে, সে একটা কিছু যে কোনো কিছু যে কর্মসংস্থান করতে পারে, এরকম আমার কিছু পরিকল্পনা আছে। আমি নারীদের ক্ষমতায়ন, নারীদের
শ্রদ্ধা, এই জিনিসগুলো আমি ফিরিয়ে আনতে চাই। আমি যৌতুকের বিরুদ্ধে কথা বলতে চাই। আমি যৌতুকের বিরুদ্ধে কথা বলার পাশাপাশি আমি এই যে বিয়েতে আমাদের এখানে চট্টগ্রামে যে একটা বাজে কালচার আছে, মানে ঈদের জন্য সময় ছাগল দিতে হবে, তাদের জন্য মানে কি বলে ইফতারি পাঠাতে হবে, এই ধরনের বাজে কালচার, এগুলোর বিরুদ্ধে আমি কথা বলতে চাই। আমি আমাদের সমাজের আলেম ওলামাদেরকে নিয়ে এই বিষয়গুলি সচেতনতামূলক কাজ করতে চাই এবং তরুণদেরকে এই বিষয়গুলিতে ইনভলভ করতে চাই। আমি সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই। আমার এলাকার প্রত্যেকটা একজন মুসলমান যে অধিকার ভোগ করবে, আমার হিন্দু, আমার বৌদ্ধ, আমার খ্রিশ্চান, আমার অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় আছে, তারা একজন মানুষ হিসেবে যে অধিকার, সে অধিকারগুলো পাবে, এগুলো আমি নিশ্চিত করতে চাই। এগুলো হচ্ছে আমার মুদ্রা বিষয়। এরপর আরও ছোটোখাটো বিষয় আছে। অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই, মানুষ আপনাকে কেন বেছে নেবে তাদের অভিভাবক হিসেবে? মানুষ আমাকে বেছে নেবে কারণ মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। মানুষ তার একটা ঘর করতে গেলে, কিছু একটা করতে গেলেই মানুষকে চাঁদা দিতে হয়। এখন নেতৃত্বটা অনেকটা এরকম একটা দুর্বৃত্তায়ন হয়েছে আমাদের পেকুয়াতে, চকরিয়াতেও আছে এগুলি। মানুষ এগুলো থেকে বাঁচতে চায়। মানুষ ওই জায়গায় আমাকে বিশ্বাস করে। মানুষ বিশ্বাস করে যে আমার দ্বারা এগুলো করা সম্ভব নয়। মানুষ বিশ্বাস করে যে আমার কাছে আসলে একটা, সে অসহায়, তার জন্য একটা কাজ করার জন্য আমি টাকা চাইবো না, আমি তার জন্য 0 টাকাতে তার জন্য আমি ফোন দেবো, তার জন্য আমি কাজ করব, তাকে আমি খেয়েছে কিনা একবেলা তাকে আমি জিজ্ঞেস করব, তার কোনো অসুবিধা আছে আমি জিজ্ঞেস করব। এবং আমি জানি না মানে আমার স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা। আমরা এলাকায় কোনো মানুষ ক্ষুধার কারণে কষ্ট পাচ্ছে, আমি আইডেন্টিফাই করব, সেরকম যদি কোনো কিছু থাকে আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এটা আমার কমিটমেন্ট, এইটাই আমার আমার বাস্তবতা এবং এটা আমার প্ল্যান। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যিনি এই পেকুয়া উপজেলার ভাগ্য পরিবর্তনের জন্য নির্বাচনে এসেছে এবং চায় পেকুয়ার প্রত্যেকটি মানুষ পরিবর্তন হোক, মানুষ পরিবর্তন চায়। আমরা এতক্ষণ কথা বলছিলাম উপজেলা নির্বাচনে যিনি চেয়ারম্যান পদে প্রার্থিতা করছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীবের সাথে। এতক্ষণ টিটিএন এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো আলাপে।